স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব ম্যাথমেটিক্স এর মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন যা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভীষণভাবে হেল্পফুল হতে চলেছে। তো আমাদের আজকের যে ফার্স্ট কোশ্চেন দেখো কি আছে। একটি খামারে কিছু কুকুর এবং কিছু বিড়াল মিলে মোট 10টি পোষা প্রাণী আছে। প্রতিটি কুকুর যদি 6টি করে এবং প্রতিটি বিড়াল যদি 5টি করে বিস্কিট খায়, যদি মোট বিস্কিটের সংখ্যা 56টি হয় তাহলে কুকুরের সংখ্যা কত হবে নির্ণয় করো। তো দেখো খুব সুন্দর একটা কোশ্চেন, আমরা অনেকেই আছি যারা এই কোশ্চেনটিকে অ্যালিগেশন করে করি বা আরো শর্টে করতে গিয়ে আমরা অপশন টেস্ট করি। আর এক্স ধরে কিন্তু একদমই করা যাবে না, তাহলে অনেকটা সময় লাগবে। তো তাহলে কিভাবে করব, কনসেপ্ট বোঝার চেষ্টা করো। এখানে কি কি আছে বলে দিয়েছে না, এখানে রয়েছে কিছু বিড়াল আর হচ্ছে কিছু কুকুর। এবার প্রত্যেকে দেখো মিনিমাম, দেখো বিড়াল তো 5টা করে বিস্কিট খায় আর কুকুর কটা করে বিস্কিট খায়, 6টা করে বিস্কিট খায়। আমি বলতে পারি তারা ওভারঅল 5টা করে বিস্কিট খাচ্ছে। তো প্রত্যেকে যদি 5টা করে বিস্কিট খায়, এখানে টোটাল কতগুলো রয়েছে? তো টোটাল 10টা পোষা প্রাণী রয়েছে। তাহলে 10টা পোষা প্রাণী যদি থাকে, তাহলে প্রত্যেকে যদি 10টা করে খায়, তাহলে তুমি বলো 5 10 কতগুলো খেয়ে নেবে? 5 10 50টা তারা খেয়ে নেবে। কিন্তু এখানে টোটাল বিস্কিট আছে কতগুলো? বিস্কিট হচ্ছে 56টি। তাহলে অতিরিক্ত কতগুলো বিস্কিট পড়ে আছে? 6টা। কেন পড়ে আছে? কারণ আমরা 5টা করে বিস্কিটের হিসেব করেছি। যেহেতু এখানে বলা হয়েছে যে কুকুর 6টা করে বিস্কিট খায়, আমি কিন্তু কুকুরও 5টা করে হিসেব করেছি, তাহলে একটা করে এখনো কুকুরকে দিতে হবে। কিন্তু আমার কাছে বিস্কিট রয়েছে আর মাত্র 6টা। আমি প্রত্যেকটা কুকুরকে যদি একটা করে বিস্কিট দিয়ে দেই, তাহলে কতগুলো কুকুরের প্রয়োজন হচ্ছে? 6টা কুকুরের প্রয়োজন। তো আমার এখানে কিন্তু উত্তর চলে এসেছে অপশন সি। যদি এখানে কুকুর না চেয়ে তোমাকে বিড়ালের সংখ্যা চাইতো, তাহলে দেখো টোটাল তো তারা 10টা। 10টার মধ্যে 6টা যদি কুকুর হয়, বিড়াল কটা? বিড়াল হবে 4টে, তাহলে এটা হচ্ছে বিড়াল। ঠিক আছে? দেখো সবাই বুঝতে পেরেছো কিনা। যদি তোমাদের কারো কোনো প্রবলেম হয় সেটা তোমরা কমেন্ট সেকশনে একটু জানাবে, কেমন? চলো আমাদের নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কি আছে। প্রত্যেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। একটি চিড়িয়াখানায় কিছু ছাগল এবং কিছু মুরগি রয়েছে। মোট মাথার সংখ্যা 40টি এবং মোট পা যদি 100টি হয়, তাহলে ছাগলের সংখ্যা কত? সেম টাইপের কোশ্চেন। আমরা কি করি? অ্যালিগেশন করি বা অপশন টেস্ট। কিন্তু আজকের পর থেকে না অ্যালিগেশন না অপশন টেস্ট। তাহলে কি করে করবে? দেখো, এই যে ছাগল আর হচ্ছে মুরগি রয়েছে, তাই না? আচ্ছা, ছাগলের কয়টা করে পা? তোমরা বলবে স্যার 4টে করে। তো এই 4কে আমি যদি এইভাবে লিখি 2 + 2, আর মুরগির কয়টা করে সেটা তো তোমরা জানো, 2টো করে। তো এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকে কতগুলো করে তোমার পা রয়েছে কমন? প্রত্যেকের 2টো করে পা কিন্তু প্রত্যেকের কমন রয়েছে, তাই না? আচ্ছা, প্রত্যেকের যদি 2টো করে পা থাকে, তাহলে তারা টোটাল কতগুলো? তারা টোটাল হচ্ছে 40টা। কি করে বুঝলাম? যেহেতু এখানে বলে দিয়েছে 40টা মাথা রয়েছে, তার মানে তারা টোটাল 40টা। প্রত্যেকের যদি 2টো করে পা হয়, তাহলে কতগুলো পা হয়ে যাবে? 40 ইনটু 2, তাহলে 40 দুগুণে 80। কিন্তু কোশ্চেনে কতগুলো বলা হয়েছে পায়ের সংখ্যা? 100টি। তাহলে এখনো অতিরিক্ত 20টি পা পড়ে রয়েছে। কেন পড়ে রয়েছে? কারণ আমি এই যে ছাগলের 2টি করে পায়ের হিসেব করেছি, এখনো 2টি করে পায়ের হিসেব কিন্তু করিনি। তাহলে যে 20টি পা পড়ে আছে, আমি যদি 2টো করে দিয়ে দেই, কতগুলো ছাগলের প্রয়োজন হবে? তুমি বলবে স্যার তাহলে 10টা ছাগলের প্রয়োজন হবে। তো দেখো তো এখানে ছাগলের অপশন কোথায় আছে? 10, এই যে অপশন এ। যদি এখানে তোমার কাছে মুরগি চাই, তাহলে কত হবে? টোটাল তো 40টি, তার মধ্যে 10টা যদি ছাগল হয়, বাকি 30টা হচ্ছে মুরগি, তাহলে এটা হচ্ছে তোমার মুরগি। দেখো বুঝতে পেরেছো কিনা? আমরা কোশ্চেন করব না এমন নয় যে সূত্র দিয়ে করছি বা মুখস্থ করে চলে এলাম, এটা নয়। কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে ভাই। কনসেপ্ট যদি তুমি বুঝতে পারো, তবে কিন্তু কোশ্চেন সলভ করতে পারবে, যে কোনো কোশ্চেন। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব কি আছে। দেখো, একই টাইপের কোশ্চেন। আকাঙ্ক্ষা 2000 টাকার কিছুটা 5% সরল সুদের হারে ও বাকি অংশ 4% সরল সুদের হারে ধার নিয়েছে। মোটের উপর যদি 92 টাকা সুদ পাওয়া যায়, 5% সরল সুদের হারে কত টাকা নিয়েছে? একই লজিক আমরা এখানেও অ্যাপ্লাই করব। একটা ব্যাংক থেকে 5%, রাইট? আরেকটা ব্যাংক থেকে 4%, টোটাল কত টাকা? টোটাল 2000 টাকা। এই 5% টাকে আমি লিখতে পারি 4 + 1। এবার এখানে একটা জিনিস কমন দেখো, দুটো ব্যাংক তোমাকে কিন্তু 4% করে ইন্টারেস্ট দিচ্ছে না। এই 4% করে যদি দুটো ব্যাংক তোমাকে দেয়, তাহলে এই 2000 টাকার 4% তুমি কত পাবে? তুমি বলবে স্যার বেশি নয়, মাত্র 80 টাকা পাবো। 80 টাকা।
তাহলে আমি তো এখানে 92 টাকা পেয়েছি, তাহলে বাকি এই 12 টাকা কেন পড়ে আছে? কারণ আমরা 4% করে হিসেব করেছি, এই 1% এর হিসেব কিন্তু এখনো বাকি আছে। তাহলে এই 1% এর জন্য 12 টাকা। এই 1% যদি 12 টাকা হয়, তুমি এবার এখান থেকে বের করো 100% কত? 100% হচ্ছে 1200 টাকা। তাহলে আমরা কি বের করে নিলাম? আমরা এখানে 5% হারে কত টাকা? না 1200 টাকা। যদি তোমার কাছে কোয়েশ্চেন করে যে তাহলে 4% এ কত রেখেছে? টোটাল হচ্ছে 2000 টাকা, তাহলে 1200 টাকা যদি তিনি 5% এ রাখেন, 4% এ কত রেখেছেন? তুমি বলবে স্যার 800 টাকা। আমার উত্তর চলে এসছে। কোশ্চেন গুলো বোঝার চেষ্টা করো। দেখো পরের কোশ্চেন। এখানে বলা হয়েছে যে পাঙ্কু ও আকাশের আয়ের অনুপাত 4:3 এবং তাদের ব্যয়ের অনুপাত 3:2। যদি প্রত্যেকে 250 টাকা করে সঞ্চয় করে তাহলে তাদের আয় কত? এই কোশ্চেনটি করার আগে তোমাকে বেসিক একটা ফান্ডা জানতে হবে কি? আমরা যেটাকে আয় করলাম তার থেকে যদি আমি আমার সঞ্চয়টা মাইনাস করি তাহলে কি পড়ে থাকবে? তাহলে কত ব্যয় করেছি এটা পড়ে থাকবে। এটা হচ্ছে আমরা যখন লং প্রসেস এর অঙ্ক করব এইভাবে। কিন্তু আমরা তো এই কোশ্চেন লং প্রসেস করব না। আমরা এই প্রসেসটাকে বাদ দিয়ে দেব। অনেকে আছে এইভাবে করো। এভাবে করতে গেলে কিন্তু তোমাকে এক্স ধরে করতে হয় না। তো আমি কিভাবে করব? দেখো, আমি এখানটায় তাদের যে আয়, আমি আয়টা লিখে নিচ্ছি। দেখো, তাদের আয় কত? না 4:3, আমি রেশিও ধরে করব। তাদের ব্যয় কত? ব্যয় হচ্ছে 3:2। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো যে তাদের আয় আর ব্যয় তো দেওয়া আছে। সঞ্চয় করেছে 1 ইউনিট, এ সঞ্চয় করেছে 1 ইউনিট। তাহলে প্রত্যেকে আমরা দেখলাম 1 ইউনিট করে সঞ্চয় করছে। অ্যাকর্ডিং টু কোশ্চেন বলা হয়েছে তারা প্রত্যেকে নাকি 250 টাকা করে সঞ্চয় করে। যদি তাই হয়, আমি বলতে পারি আমার এই 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 250 টাকা। 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 250 টাকা। যদি তাই হয়, এখানে প্রত্যেকের আয় জানতে চেয়েছে। প্রথম জনের আয় হচ্ছে 4 ইউনিট। 1 যদি 250 হয়, 4 কত? 4 হবে 1000। 3 কত? 3 হবে 750। কোথায় আছে 1000 আর 750? দেখো অপশন এ। একটু ফাস্ট করছি কারণ সামনেই পরীক্ষা, রিভিশন, লাস্ট টাইম। চলো পরের কোশ্চেন। আশা রাখি এখান থেকে তোমরা একটা কোশ্চেন পরীক্ষায় পাবে, তারপরে মিলিয়ে নিও। দেখো পরের কোশ্চেন কি আছে? একটা ব্যাগে 1 টাকা ও 50 পয়সার মোট 50টি মুদ্রা রয়েছে। ওই মুদ্রার মোট মূল্য যদি 35 টাকা হয় তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত নির্ণয় করতে হবে। খুব সুন্দর একটি কোশ্চেন। পয়েন্ট রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। কি করে করব? দেখো ভাই, 50 পয়সা রয়েছে আর 1 টাকা। ওই 1 টাকাকে আমি এইভাবে লিখতে পারি 50 প্লাস 50। আমি 50 পয়সাতে ভাগ করে নিলাম। টোটাল কয়েন হচ্ছে 50টি। এবার তুমি বলো তো 50 টা কয়েন 50 পয়সার যদি হয় তাহলে কত পয়সা হবে? 50 ইনটু 50 তাহলে কত হলো? 2500। এবার এখানে কিন্তু টোটাল 35 টাকা রয়েছে। এই 35 টাকাকে যদি আমি পয়সাতে কনভার্ট করি কত হবে? 3500 পয়সা, রাইট? কিন্তু আমি এই 50 টা কয়েন যদি 50 পয়সারই হতো তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2500 পয়সা, রাইট? 2500। তাহলে এখনো কিন্তু অতিরিক্ত 1000 পয়সা পড়ে আছে। এগুলো সব পয়সা পড়ে আছে। কেন পড়ে আছে? কারণ এখানে এই যে 50 পয়সা দুটো আমি একটার হিসেব করেছি, আরেকটা 50 পয়সার হিসেব কিন্তু বাকি আছে। তাহলে এই যে 1000 পয়সা এটা কি? না এটা হবে ওই যে 50 পয়সা পড়ে আছে। তাহলে কতগুলো 50 পয়সা লাগবে বলো তো? 50 দিয়ে ডিভাইডেড করলে তুমি পাবে 20, তাই না? 20 টি 50 পয়সা দরকার। তাহলে আমার কিন্তু উত্তর চলে এসছে। ওরা জানতে চেয়েছে 1 টাকার মুদ্রা কতগুলো রয়েছে? তুমি বলবে স্যার বেশি নয়, মাত্র 20 টি রয়েছে। শেষ উত্তর। দেখো আমি যতগুলো অঙ্ক দেখিয়েছি কনসেপ্ট কিন্তু সেম। এমন নয় যে একটা কোশ্চেন দেখিয়ে দিলাম, শর্টকাট কিছু একটা বের করে পরেরটা আর এপ্লাই করা যাবে না। প্রত্যেকটা কোশ্চেন আমি সেম কনসেপ্ট কিন্তু ইউজ করছি। চলো পরের কোশ্চেন। আকাঙ্ক্ষা 285 কিলোমিটার 2 দফায় মোট 6 ঘন্টায় ভ্রমণ করে। যাত্রার কিছু অংশ তিনি 40 কিলোমিটার ঘন্টা বেগে বাসে ভ্রমণ করেন এবং ট্রেনের মাধ্যমে যাত্রার বাকি অংশ 55 কিলোমিটার পার ঘন্টা বেগে ভ্রমণ করেন। ট্রেনে তিনি কতটা দূরত্ব গিয়েছেন? খুব সুন্দর একটা কোশ্চেন। আমরা কিভাবে করব? দেখো তিনি কিভাবে গিয়েছেন? না তিনি দুটো ভাবে গিয়েছেন। প্রথমত হচ্ছে বাসে, আর গিয়েছেন তিনি ট্রেনে, রাইট? বাস আর তিনি ট্রেনে গিয়েছেন।
এবার এখানে একটা জিনিস দেখো, বলা হয়েছে বাসের যে গতিবেগ সেটা হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার। ওকে, আর এই যে তিনি ট্রেনে গিয়েছেন তার গতিবেগ হচ্ছে 55 কিলোমিটার/আওয়ার। এই 55 কে আমি একটু ব্রেক করে লিখছি, 40 প্লাস 15, তাই তো? এবার টোটাল হচ্ছে কত না, 6 ঘন্টার জার্নি, 6 ঘন্টা। আচ্ছা, আমি এভারেজে বা ওভারঅল যদি 40 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যাতায়াত করে, 6 ঘন্টায় কতটা যাবে? তুমি বলবে স্যার 4 6 24, অর্থাৎ 240 কিলোমিটার যাবে। 240 কিলোমিটার যাবে, কিন্তু এই কোশ্চেনে তো দেওয়া হয়েছে কত না 285 কিলোমিটার। তাহলে 285-র মধ্যে 240 চলে গিয়েছে কত না, এবারে 40 কিলোমিটার বেগে। তাহলে এখনো কত কিলোমিটার তার জার্নি বাকি? 45। এই 45 যাবে কিভাবে? এই যে 15 কিলোমিটার/আওয়ার গতিবেগে। তাহলে 15 কিলোমিটার/আওয়ার গতিবেগে যদি 45 কিলোমিটার যায়, তার কত ঘন্টা লাগবে? 3 ঘন্টা। তাহলে আমি বলতে পারি সে ট্রেনে যাতায়াত করেছে 3 ঘন্টা। ওকে, কিন্তু টোটাল জার্নিটা হচ্ছে 6 ঘন্টার। তাহলে বাকি 3 ঘন্টা গিয়েছে তিনি বাসে। তাহলে আমরা 3 ঘন্টা 3 ঘন্টা করে এখানে পেয়ে গেলাম যে তিনি বাসে 3 ঘন্টা ভ্রমণ করেছেন, ট্রেনে 3 ঘন্টা। ওরা জানতে চেয়েছে ট্রেনে তিনি কত দূরত্ব গিয়েছেন। ট্রেনে তো তিনি 3 ঘন্টা গিয়েছেন, তাই না? ট্রেনের গতিবেগ কত? 55। 1 ঘন্টায় যদি তিনি 55 কিলোমিটার যান, 3 ঘন্টায় কত হবে? 3 × 55 করলে 165 কিলোমিটার চলে আসবে। কোথায় আছে 165? শেষ। বুঝতে না পারলে কমেন্ট করবে ভাই। ওকে, কারণ যারা হয়তো ফার্স্ট টাইম এই কনসেপ্টে অঙ্কগুলো দেখছো, আশা করি তাদের একটু প্রবলেম হতে পারে। কিন্তু যারা আমার ক্লাস রেগুলার দেখে তাদের আশা করি কোন রকম কোনো প্রবলেম হবে না। নেক্সট কোশ্চেন। এটা খুব কনসেপচুয়াল একটা কোশ্চেন। একটা সময় এসএসসি তে আসতো, ডাব্লিউবি এসএসসি এর ক্ষেত্রে এই কোশ্চেনটা প্রায় কমন ছিল। তোমরা প্রিভিয়াস কোশ্চেন গুলো এনালাইসিস করলে দেখতে পাবে। বলা হয়েছে একটি ফুল ভর্তি ঝুড়িতে ফুলের সংখ্যা প্রতি মিনিটে দ্বিগুণ হয়। যদি 1 ঘন্টার মধ্যে ঝুড়িটি সম্পূর্ণ ভর্তি হয়, তাহলে ঝুড়িটি অর্ধেক খালি হতে কত সময় লাগবে? কি করে করব? দেখো এখানে একটু কনসেপ্টটা ক্লিয়ার করবে। প্রতি মিনিট, ধরো আমি এটাকে লিখলাম মিনিট, এটা মিনিট আর এটা হচ্ছে পরিমাণ। এটা হলো তোমার পরিমাণ। তো প্রতি মিনিটে ধরো মিনিট ১ মিনিট, আচ্ছা প্রতি মিনিট, তাহলে তারপরে কি হবে ২ মিনিট, প্রতি মিনিট তারপরেরটা কত হবে ৩ মিনিট, তারপরে কি হবে ৪ মিনিট। তো এইভাবে একটা সময় কি হলো ফুল হলো কত মিনিটে না ৬০ মিনিটে। ওকে? আমি লিখবো কোয়ান্টিটি। এবার পরিমাণ ধরো ১ম মিনিটে আমি ধরে নিলাম যে ৫টা হলো। ধরে নিলাম ৫টা। পরের মিনিটে কি হবে? ডাবল হবে, রাইট? প্রতি মিনিটে দ্বিগুণ হয়, এই যে দ্বিগুণ। তো এটা কত হবে? এই ৫ এর ডাবল ১০ হয়ে যাবে। আর পরের মিনিটে কত হবে? এটা ২০ হবে। পরের মিনিটে এটা ৪০ হবে। তো এইভাবে দেখা গেল একটা সময় ফুল। কত? না ফুলকে ধরো 100। এই যে 100 হলো তোমার ফুল। এই অবধি তো ঠিক আছে। এবার জানতে চেয়েছে তাহলে ঝুড়িটি অর্ধেক খালি হবে কখন? আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, যদি এটাকে ফুল ধরি, দেখো ৪০ যদি ফুল হয় অর্ধেক কত? ২০। ১ মিনিট ব্যাকে চলে আসে বা পেছনে চলে আসে। তাহলে ৬০ মিনিটে যদি ফুল হয় ১০০, হাফ কত? ৫০। কত মিনিটে? ১ মিনিট ব্যাকে চলে আসো। তাহলে কত হবে? 59। তো তোমার এখান থেকে অপশন ডি হবে সঠিক উত্তর। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব কি আছে। আকাঙ্ক্ষা ৫৪০০ টাকা দিয়ে কিছু দ্রব্য ক্রয় করে এবং ৩/২ বা ৩/২ ৫% লাভে বিক্রি করে। বাকি অংশ কত লাভ বা ক্ষতিতে বিক্রি করলে তার মোটের উপর 13% লাভ হবে? এই কোশ্চেনে কিন্তু কোথাও টাকার পরিমাণ বের করতে বলেনি। কোশ্চেনে আমরা দেখলাম যে কিছুটা তিনি এত পার্সেন্ট লাভে বিক্রি করেন, বাকিটা কত লাভ বা ক্ষতিতে বিক্রি করলে তার মোটের উপর এত পার্সেন্ট লাভ হবে। তো আমিও এখানে পার্সেন্টেজ ধরেই অঙ্কটা করব, আমি টাকা পয়সা ধরে অঙ্কটা করব না। তাহলে কিভাবে? এখানে দেখো 3/2, তার মানে তার কাছে যে জিনিস বা যে পরিমাণ দ্রব্য রয়েছে 3 ভাগে ভাগ করলো। তো 3 ভাগ তে প্রথম 2 ভাগ এবং বাকি, এই যে বাকি, তাহলে বাকি হচ্ছে 1 ভাগ। এই যে হয়ে গেল মোট 3 ভাগ। এই অব্দি তো ঠিক আছে। এবার কি করব? এই যে প্রথম যে 2 ভাগ, এই 2 ভাগ তিনি 5% লাভে বিক্রি করেছেন।
তাহলে কত হলো না 10% লাভ করে নিয়েছেন। কিন্তু মোটের উপর 13% লাভ করে, মোট তো হচ্ছে 3 ভাগ। তো 3 ভাগ যদি তিনি 13% লাভ করতে চায়, তাহলে তাকে 3 13 39% লাভ করতে হবে রে। তাহলে বাকি অংশে যে এটাই হচ্ছে বাকি অংশ, বাকি অংশ তিনি কত পার্সেন্ট লাভে বিক্রি করবেন। তো দেখো ভাই, যে ওভারঅল আমার 39 করতে হবে। আমি প্রথম ভাগ 2 ভাগে 10 করেছি, 39 করতে গেলে আমাকে এটা 29 করতে হবে, রাইট? তবেই তো এই দুটোর যোগফল 39 হবে। তাহলে বাকি অংশ 29% লাভে শেষ। দেখো তো, এগুলো কি মুখস্থ না সূত্র? এটাকে কি বলবে তুমি? শর্টকাট বলতে আমরা অনেকে হয়তো এরকম ভাবি যে সূত্র মুখস্থ করে যাব, সূত্র দিয়ে অঙ্ক করবো মানে এটাই শর্টকাট। আসলে শর্টকাট এটা নয়। তুমি অঙ্ক পড়ো ভালো করে, অঙ্কটা বোঝো, অ্যাকর্ডিং টু কোশ্চেন সলভ করার চেষ্টা করো। কোশ্চেনের ভাষা বুঝতে হবে। পরের কোশ্চেন দেখো কি আছে। একটা পার্টিতে প্রতিটি ব্যক্তি প্রতিটি অন্য ব্যক্তির সাথে যদি হ্যান্ডশেক করে এবং মোট 210টি হ্যান্ডশেক করা হয় বা 210 বার হ্যান্ডশেক করা হয়, পার্টিতে উপস্থিত ব্যক্তির সংখ্যা নির্ণয় করো। এবার এই কোশ্চেনটা করতে গেলে আমাকে কিন্তু একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, কারণ এই সূত্র অ্যাপ্লাই না হলে করতে পারবো না। এবার তোমরা বলবে স্যার আপনি তো সূত্র দিয়ে অঙ্ক করান না, তাহলে এখানে কেন সূত্র ইউজ করবেন? কেন, তার কারণটা দেখাচ্ছি। আচ্ছা ধরো আমরা এখানে উম ধরো আমি কয়টা নাম্বার এ লিখলাম, এটা বি, একটু ভালো করে বুঝবে, এটা সি, এটা ই। এবার আমরা প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করব, কিন্তু কারো রিপিটেশন হবে না। মানে এর সাথে বি এর একবার হলো, আবার বি এর সাথে এর হওয়ার দরকার নেই, কারণ একবার করা মানে দুজনের হয়ে যাচ্ছে। তুমি বলো এ কতজনের সাথে হ্যান্ডশেক করবে? তুমি বলো স্যার এ তো এই বাকি 4 জনের সাথে হ্যান্ডশেক করবে, তো এ 4 বার করলো। ওকে, প্লাস করতে হবে। দেখো বি কতজনের সাথে হ্যান্ডশেক করবে? বি। তুমি বললে স্যার বি তো তাহলে বাকি 3 জনের সাথে, এর সাথে হবে না কেন? কারণ এর সাথে তো আগে করে নিয়েছি, এ বি এর সাথে হ্যান্ডশেক করা আর বি এর সাথে আলটিমেটলি একই। তাহলে বি করবে তোমার 3 জনের সাথে। আচ্ছা, এবার সি করবে কতজনের সাথে? এই 2 জনের সাথে। আচ্ছা, ডি করবে কতজনের সাথে? একজনের সাথে। এবার এই যে একটা সিরিজ, এই সিরিজটা তো তোমাকে যোগ করতে হবে ভাই। এই যোগটা করার জন্য সূত্র। আমরা যে সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, দেখো আমি লিখে দিচ্ছি। দেখো সূত্র হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু ইকুয়াল টু টোটাল হ্যান্ডশেক, এইচ এ হ্যান্ডশেক। ওকে, এবার আমি একটা কাজ করি, এখানে তো মান দেওয়াই আছে, আমি শুধু মানটাকে বসিয়ে দেব। তো এখানটা লিখো n ইন্টু n মাইনাস ওয়ান, ওকে, ইকুয়াল টু, এখানে দেখো কিছু নেই ওয়ান, তাই না? তাহলে বাই টু করো। টোটাল হ্যান্ডশেক কত? 210। এটাকে একটু ক্যালকুলেশন করো, কিছু নেই মানে ওয়ান। তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, চলো কত আসবে? n ইন্টু n মাইনাস ওয়ান ইকুয়াল টু 420। আমার এখানে বের করতে হবে এন। এন হচ্ছে কতজন তারা প্রেজেন্ট ছিল সেই পার্টিতে। এন দেখো, এন এর মানটা যাই হোক না কেন, এন মাইনাস ওয়ান ঠিক তার থেকে এক কম হবে। এবার আর এই ইকুয়েশন আমি সলভ করবো না, এবার একটু অপশনের দিকে তাকাও। এই অপশনের দিক থেকে একটু ধরো তো, এমন ভাবে সংখ্যা ধরবে। ধরো প্রথমে তুমি ধরলে 10, তাহলে আরেকটা সংখ্যা কত হবে? এটা 10 হলে এটা 9, তাহলে 9 10 90, কিন্তু গুণফল 420 হতে হবে। তাহলে আমরা তো এখানে 9 10 ধরলে হবে না, কত ধরবো? আমি যদি 21 ধরি, তাহলে কি হবে? আমি এটা 21, এটা হয়ে যাবে 20। দেখো 420, তাহলে আমাদের n এর ভ্যালুটা কত? 21। তাহলে কতজন? 21, 21 জন প্রেজেন্ট ছিল। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, যদি এরকম কোশ্চেন হয় যে বলা হলো একটা পার্টিতে 10 জন ব্যক্তি উপস্থিত আছেন, তাহলে টোটাল কতবার হ্যান্ডশেক করা হবে? টোটাল কতবার হ্যান্ডশেক করা হবে? এটা তোমরা কমেন্ট করে জানাও তো দেখি কতজন সঠিক উত্তর দিতে পারো। চলো পরের কোশ্চেন, আবার একটা মারাত্মক কোশ্চেন। আকাঙ্ক্ষা প্রতিটি সঠিক উত্তরের জন্য 3 নম্বর পেয়েছে এবং প্রতিটি ভুল করা প্রশ্নের জন্য 2 নম্বর করে কাটা হয়। সে 30টি প্রশ্নের উত্তর করে এবং 40 নম্বর পায়। তবে কতটা প্রশ্ন সঠিকভাবে উত্তর করেছে? কিছুদিন পরেই তোমরা পরীক্ষা দেবে, তোমরা অনেকেই নেগেটিভ করবে এবং নেগেটিভ করে বাড়িতে এসে ক্যালকুলেশন করবে। নেগেটিভ মার্ক রয়েছে কিভাবে দেখ, এখানে প্রত্যেকটা সঠিকের জন্য 3 নাম্বার পাচ্ছে। তার আগে একটা জিনিস দেখো, ধরো এ একটা কোশ্চেন,
তুমি এটা যদি ঠিক করো 3 নাম্বার পাবে। ধরো বি একটা কোশ্চেন, তুমি এটাকে ভুল করেছো। তাহলে এই যে ঠিক করলে 3 নাম্বার পাওয়া যেত, এই 3 নাম্বার কিন্তু এখানে পাবে না। উপরন্তু এখানে মাইনাস হয়ে গেল ধরো 2 নাম্বার। আল্টিমেটলি এই কোশ্চেনটার জন্য তোমার কত কমে যাচ্ছে? তুমি বলে স্যার আমার তো 2 মাইনাস হচ্ছে। কিন্তু না। এবার ধরো এই যে দুটো পরীক্ষা আমি নিলাম, দুটো কোশ্চেনের পরীক্ষা ধরো 6 মার্কে আমি পরীক্ষা নিচ্ছি। দেখো ভালো করে বুঝবে। তুমি পেয়েছো কত? 3 পেয়েছো। দুটো প্রশ্নের মধ্যে এবার সরি ৩ নয়। তুমি এখানে আহ তুমি ৩ একটা কোশ্চেন সঠিক করেছো, ৩ পেয়েছো। এখানে ভুল করেছো তাহলে -2। ৩ এর থেকে ২ বাদ দিলে ১। এবার তুমি বলবে স্যার আমি ১ কি করে পেলাম? একটা কোশ্চেন তো ঠিক করেছি। ৩ পাওয়া উচিত। ১ কেন দিয়েছেন আপনি? আরে ভাই এই যে এটা ভুল করেছো তো তোমার ২ কাটবো না? ২ টা কোথা থেকে কাটবো? তোমার প্রাপ্ত নাম্বার থেকে, তোমার পাওয়া নাম্বার থেকে আমি কেটে নিলাম। তো তোমরা কিন্তু নেগেটিভ করো না ভাই। ঠিক আছে? এরকম কেটে যাবে। দেখো ৩ পেয়েছিলাম। এটা না করলে এট লিস্ট আমি ৩ পেতাম। ভুল করাতে আমি আল্টিমেটলি পেলাম ১। তাহলে আমি কত কম পেয়েছি? আমি এখানে দেখা গেল ৫ নাম্বার কম পেয়েছি। এটা কি করে সম্ভব? আমি তো ২ নাম্বার নেগেটিভ করেছি। ৫ কম হয়ে যাচ্ছে। পরীক্ষা তো ৬ মার্কের হয়েছে। দেখো প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্ক ৩। ভুল হলে ২ কাটবো। তাহলে আমার এখানে ১ নাম্বার পেয়েছি, ৫ নাম্বার কেটেছে। তাহলে কোথা থেকে কিভাবে হিসেব? এবার দেখো। যেহেতু তুমি এই কোশ্চেনটা ঠিক করতে পারোনি তাহলে ৩ নাম্বার কিন্তু তুমি পাওনি। আবার ভুল করেছো আরো ২ নাম্বার কাটা গেছে। মানে কমে গেছে ৫ নাম্বার। এইভাবে এই কনসেপ্টটাই আমরা এই কোশ্চেন এর ক্ষেত্রে ইউজ করব। দেখো, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে ভাই। এখানে ৩০ টা কোশ্চেন দেখো ভাই, এখানটা দেখিয়ে দিচ্ছি। ৩০ টা কোশ্চেন যদি তিনি ৩ নাম্বার করে পেতেন তাহলে ৩ ৩০ এ ৯০ নাম্বার তার পাওয়া উচিত ছিল। কিন্তু তিনি পেয়েছেন মাত্র ৪০। তাহলে তিনি পাননি কত? ৫০। এটা পায়নি। ওকে? এটা পায়নি। কেন পায়নি? কারণ তিনি ভুল করেছেন। তিনি ঠিক করলে ৩ আর ভুল করলে এই যে ২ নাম্বার কাটা। তাহলে একেকটা কোয়েশ্চেন এর জন্য তার ৫ নাম্বার কাটা হয়েছে। তাহলে ৫০ নাম্বার কাটা হয়েছে কতগুলো কোয়েশ্চেন এর জন্য? সে ১০ টা কোয়েশ্চেন ভুল করেছে তাই ৫০ নাম্বার কম পেয়েছে। সে ১০ টা কোয়েশ্চেন যদি ভুল করে টোটাল যদি এখানে কত ৩০ টি প্রশ্ন হয়, সঠিক করেছে কতগুলো? সঠিক করেছে ২০ টা। তো আমার এখানে এই যে সঠিক করেছে এটা। ওকে? তো এই ছিল আমাদের আজকের ক্লাসের মোস্ট ইম্পোর্টেন্ট ১০ টা কোয়েশ্চেন। আশা করি এই ১০ টা কোয়েশ্চেন থেকে কোন না কোন শিফটে তোমরা কোয়েশ্চেন কমন পাবেই। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা শেয়ার করো, রেগুলার ক্লাস পাওয়ার জন্য কমেন্ট করে জানাও যে স্যার এরকম ক্লাস আমরা রেগুলার পেতে চাই। তাহলে আমিও একটু এনার্জি পাবো, আমিও চেষ্টা করব নিয়মিতভাবে এইরকম ক্লাস তোমাদের জন্য নিয়ে আসার। ধন্যবাদ।